ভাইয়া কোথায় যাও? আর এসব কার শার্ট প্যান্ট? চুরি টুরি করলে নাকি? পেছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পেছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে এসেছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপরে দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে যায় মায়ের ঘরে। জাহারা তপ্তা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়। তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের কণ্ঠের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামণির ঘরে ঢুকছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদের দরজা থেকে ভেতরে দু পায়ে এগিয়ে তখনই ইরফান পেছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছনে ফিরে তাকালো। অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফাস্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভ্রু কুঁচকে বলে, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার টেনে বাইরে আনে। পেছন থেকে ইরফানের খালা ঠিকই বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ, কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামুনি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, যাক সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করেই দিক। অতঃপর জাহারা থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলে, বাহিরে খেয়ে নেবো আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখলো, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পেছনে পেছনে জাহিদও বেরিয়ে যায়। রোমানও আজ দীর্ঘশ্বাস ফেলেন। জাহিদকে দিয়ে তা কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিন্তু বললও না কিছু। বলে লাভ নেই, জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। আর ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যাই, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন। মায়েরা মৃদু রেগে বলল, রে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি। ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে। তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনো একটু একটু ব্যথা আছে, বুঝলে। ইনায়া অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমোচ্ছিল। এর মাঝে কি করেছে এই মেয়ে? মায়েরা হেসে বলল, আচ্ছা, সব বাদ দাও। তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা? আমি ঘুরে ঘুরে দেখবো। ইনায়া অবাক হয়ে বলে, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো। তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে হাসে। হেসে বলে, ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা হেসে বলল, না 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 আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো। একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, বুঝলে। তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ঔষধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইয়াকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন ইয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনি নায়ক লাগে, বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। লাস্ট কথা না চাইতেও হেসে ফেলে। পেছন থেকে ইনায়া গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া।
মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে, ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবু আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ঔষধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়রার মুখ চেপে বলে, মাইরা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়া হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে। হাউ ডেয়ার ইউ! মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত এনার পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনা নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়েরার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও তো সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড! মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে বাঁচাবে কি? মাথাটা একটু ঝাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, এগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়েরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়েরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়েরা পড়ে যেতে নাই, তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানো। মায়েরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়েরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়ে অজ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়েরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়েরা পুরো শরীরে ভর ছেড়ে দেয়। ইরফান ভ্রু কুচকালো, ডান হাতে মায়েরার মাথা ঠেলে তার বুকের সাথে সরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এর ফলে মেয়েটার বাম গালে হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝলো না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়েরার মুখ পানে চেয়ে রইল। ইনায়ের দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্ত ঠেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলে দেব? ইনায়া দ্রুত এসে মায়েরাকে আগলে নেয়। তারপর নিজেই বেশ কসরত করে মায়েরাকে বিছানায় শুয়ে দেয়। মায়েরার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়েরা সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ ভিজিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল করো, মাইরার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পেছনে ফিরে যেতে যেতে বলে, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়, মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটু দয়াময় নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছনে ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলে তুমি পাষাণ হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ের দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত, প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজে যাবি না? ইনা বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে ধরবে না। ইরফান হঠাৎই মায়েরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়েরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, আপু, আমার হাত খুলে গেল হাত, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনায়ের চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ের দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিডের বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলিয়ে বিড়বিড় করে,
একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ের পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়েরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীত স্বরে চেঁচিয়ে বলে, আপু আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও বাঁচাও। ইনায়া অসহায় চোখে পেছনে ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত করে ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে, কতগুলো বেফাস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টির মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, হ্যাঁ, আপনার এত বড় সাহস আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি, আর আমি যেহেতু আপনারই বউ তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপায়ে গিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরলো, আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয়ে কেঁপে ওঠে। দুই হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে, ঢোক গিলে কিছু বলতে চায়। তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে, কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘরের ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু তার অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে, দুই হাতে দুই গালে হাত বোলায়। ইরফানকে ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে। ইরফান উল্টো ঘুরে মায়েরার দিকে তেড়ে আসতে নিলে মায়েরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার হাত শক্ত করে টেনে ধরে পেছন থেকে জাহারা বলে। ইরফান মায়েরার হাত ছাড়ল না, বিরক্ত হয়ে পেছনে ফিরে তাকায়। মায়েরা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু এই জল্লাদকে নিয়ে যাও, যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা বড় বড় চোখ করে তাকায়। মায়েরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছু ফিরে তাকায়, বুঝতে পারেনি মায়েরা পেছন দিকে পৌঁছানোয় ইরফান নিজে তাল সামলাতে পারেনি। মায়েরার দিকে হেলে গেলে মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমে মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ে খেয়ে পড়ে মায়েরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থানরত মায়েরার মুখে। ইরফান অতবম্ব হয়ে যায়। মায়েরা চেঁচিয়ে বলে, আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়ে পিছলে গিয়ে আবারও মায়েরার উপরে ঠাস করে পড়ে যায়। মায়েরা আবারও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়েরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রোমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়েরার ঘরে। রোমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়েরাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুমে দেখিয়ে দিলে রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে যায় সেই দিকে। ততক্ষণে ইরফান উঠে গিয়ে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাও দাও করে আগুন জ্বলছে। দুই হাতে মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল, মায়ের কথার উত্তর করলো না। ইরফানের খালা ওয়াশরুমের ভিতরে নজর করলে মায়েরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমে মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে।
ডান হাত কোমরে রেখে সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটুও ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। এসবই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? হ্যাঁ, আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেয়ার, নয়তো ধুমধাম মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে কতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখলেই বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথা শুনে রুমা নেওয়াজ, ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়েরার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মায়েরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়েরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমা নেওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে কেঁদে দেয় জোরে। রুমা নেওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর আমি পচে যাব, তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েটাকে আমার সামনে আর একবার দেখলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেককে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবু খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টোপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়েরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে আর তার খালাতো বোনকে দেখে আবার অবাক হয়। এর মধ্যে রুমা নেওয়াজ এগিয়ে গিয়ে মায়েরাকে ধরে উঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়েরাকে এভাবে ভয় পেয়ে যায় দেখে দৌড়ে গিয়ে মায়েরাকে ধরে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমা নেওয়াজ মায়েরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়েরা কান্না মাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমা নেওয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়েরাকে রেডি হয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, রেডি হয়েছো কেন? মায়েরা 2 হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজ যাব। রুমা নেওয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছো। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটো 2 মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নেওয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়েরার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমা নেওয়াজ পেছন থেকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নেওয়াজ ভ্রু কুচকালো। এগিয়ে এসে মায়েরাকে দেখে অবাক হয়। চোখে মুখে লাল হয়ে আছে, কাঁপছে, বোঝাই যাচ্ছে 2 গাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করে জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন। তবুও তার স্বামী তো আর একজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে আর সে দেখছে। ব্যাপারটা তিনি যেমন বিরক্ত তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়েরা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়েরা অবাক হয়। মায়েরাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে,
কি হলো বলো, মিথ্যা বলবে না একদম। মায়েরা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয় ভিড় করে। বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলে। মাইরা, আমি কিছু জিজ্ঞেস করেছি। মায়েরা ঢোক গেলে তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া কথা বলে না, ডাকেও না। এমন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেগেছে। মায়েরার ছোট মাথায় এইটাই খেললো, মাথার উপর নিচ করে সম্মতি দেয় ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালের রগ ফুলে উঠল। এর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল সে, আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে। এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এজন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রেখে এরপর ইরফানের নম্বরে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুদ্ধ ভ্রু কুচকালো, কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকলো। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তা হলো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়েছে গেলে মায়েরা ইনায়াকে বলে। আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখন একটু রাগে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে বলল, এরপর ধীরে ধীরে বিছানায় শুয়ে বলল, আপু, তুমি কলেজে যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল। কোমরে অনেক ব্যথা পেয়েছে আপু। ইনায়া কান্না পাচ্ছে। মায়েরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজে না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। খুব ভালো আপু, তুমি। ইনায় কিছু বলল না, মায়েরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়েরা চোখ বুঝে তাতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছি না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনা ভয় পেয়ে বলে, মায়েরা বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে, অতঃপর দুই হাতে চোখ মুছে নিল। মলিন হেসে বলে, জানো, ছেলে মেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে, আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভ্রু কুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বলল এই কথাটা? মায়েরা হঠাৎই হেসে বলল, আপু, তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। কোথাও যাবো না আমি, তুমি চুপচাপ থাকো। আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে বলে, এই আপুটা বেস্ট আপু। শুধু ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম, আর তাই ইরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচের তলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বললেন, আমার ঘরে এসো। শুধু চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়, ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার ইরফান গেলে, সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা। আবার ভাবলো ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে। ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকায় শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ভ্রু কুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে, কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পেছনে দুই হাত একসঙ্গে বেঁধে বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই।
তাই না? তারেক নেওয়াজ এর কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গিলে তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মাইরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামেই বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনে ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার ওপর বসতে নিলে কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পেছনে ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিষয় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠে ভেসে আসে। এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্ত লাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল, একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রাগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল, পেছনে বাঁধা হাত শিথিল করে দুপায়ে গিয়ে এসে বললেন, ইরফান, ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্ট্যান্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোকিল, মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দুই হাতে গোটানো শার্টের কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথা চুলকালো, এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে, আর মায়রা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়, গম্ভীর কণ্ঠে বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবি? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বললেন, তোমার ভাইকে বলে দিও আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনা মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়কে দেখে শুদ্ধ ইনায়ের সামনে দাঁড়িয়ে গেল। ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়, মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুধু ইনায়ের বা হাতে ছোট্ট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুধু ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়লো। ইনিয়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনিয়া পেছনের দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, এই মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘষিটি বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদব। ইনিয়া বিরক্ত হয়ে বলে, এটা মাইরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আর একটা মিষ্টি টুক করে তার মুখে পুড়ে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, 2 দিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভ্রু কুঁচকে বলে, মানে? শুধু ইনায়ার হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইরা মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মাইরাকে আবার মেরেছে। শুধু অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মাইরা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধ দিকে তাকালো, অবাক হয়ে বলল। শুদ্ধ ইরফানের পেছনের অবয়বের দিকে তাকায় আর একবার ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথার জায়গায় আছে, তুই চোখের ডক্টর দেখা।
আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করব না। এইটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে, চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুধু ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে। কথাটা বলে সে নিজেও দেখাও চেষ্টা করলো। তার আগেই ইরফান শুধুর কলার শক্ত করে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টে আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেল। ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে। মায়েরা এদিকে ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুধুর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাব ভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভিতরে প্রবেশ করলো। হাতের প্লেটে রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এইটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ার ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ধীরে ধীরে উঠে বসে, দুই হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মাইরা। মায়রা হেসে বলে, না আপু, ঠিক আছি। মাথা ব্যথা করছিল তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে মায়রা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। আমি জানি, তুমি বলেছিলে। মায়রা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভ্রুকুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়রার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে, সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টে গেল। তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসলো, কিছু বলল না। মায়রা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফনিল খেয়ে নেয়। ইরফানের পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়। শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধের সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেটে থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রেখে সিগারেটের ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে, লাইটার? শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধের উপর নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধর পানে রেখেই ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটের আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটারের ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরল। শুদ্ধর থেকে দুই পা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলল, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভ্রুকুচকে বলে, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধ দিকে তাকাইয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টটা এর হাতে সুন্দর করে গুটিয়ে কুনোয় পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলো ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিমো না কেন? জাহিদ বলেছিল মাইরা একটা পুতুল, মিথ্যা বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটের আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটার এর সাহায্যে আদো খাওয়া সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুধু মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখলো
আজ এর চুপ থাকা শুদ্ধ মানতে পারছে না, তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চায়। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে এবং ভ্রু কুঁচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠো রাখা আগুন ধরানো সিগারেটের শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় 2 পা। ইরফান তার বাম পা শুদ্ধর পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায়। ইরফানের পায়ের সাথে বেজে ইরফান বাম হাঁটুতে মাটি ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরল। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়ছেতেও পারছে না। ইরফান রক্ত লাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। সর্বশক্তি দিয়ে ইরফানের 2 ঠোঁটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রেখেছে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক। ছেলেটাকে এক চুলও সরাতে পারবে না। মিনিট 2 পর ইনফরমেশন হাত সরিয়ে নেয় শুদ্ধ। স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখে বুঝে নেয়। পোড়া ঠোঁটজোড়ায় হাত বোলায় ইরফান দাঁড়িয়ে যায়। 2 হাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে কয়েক মিলিসেকেন্ড এর মাঝে তা মিলিয়ে চোখে মুখে শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে এগিয়ে তার গাড়িতে উঠে বসে। শুধুর ইচ্ছে করলো এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে? চাইলে এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নেওয়াজ তখনই বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করে বলল, 2 বাপ বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ছেড়ে বলল, আসছি মামা, ভার্সিটির লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুধু দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে তার গাড়িতে আবার বসলো না। ড্রাইভ করার ইচ্ছে নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুধু বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুধু চোখ বুঝে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার সাজ জেগেছিল। শুধু ফোঁস করে শ্বাস ফেলে। মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘোরাতেই শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের ওপর বাম হাতের আঙ্গুলগুলো রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে বলল, মস্করা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না। গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তের ভাঁজ। শুধু বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে, এগোয় অফিস রুমের দিকে। শুধু পেছন পেছন আসে। ইরফানের কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপ ছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতে শার্ট কুনি পর্যন্ত গোটানো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায় আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়। এর হাত আবার বেশিই চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিছুই থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলেই ইরফান এসে তার ওপর ঝাঁপিয়ে পড়েছে। সে কোথায় যাবে?
আর তার বউ এর কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলায়, ডান হাতে বুকের বাঁ পাশে রেখে মুখটা অসহায়। সামনে এক মেয়ের ওপরে চোখ পড়ল, ভ্রুকুচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর দেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পেছনে ফিরে তাকালে ভ্রুকুচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই? অ্যান্সার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলে মাথায় জর্জেটের ওড়নাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে বলে, অন্যের বউয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব। বেয়াদব, পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না, ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু করে ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে, দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুদ্ধ ভ্রুকুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এবার সেও উল্টো ঘুরে অফিসের রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি এক্সাম। বাড়িতে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়া ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো রাত 11:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপরে রাখা জগ তুললে দেখে জগ খালি। মায়া বিরক্ত হয়, তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের ওপরে রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড় যায়। ড্রয়ার থেকে একটা ছোট ক্যাঁচি বের করে। ক্যাঁচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ার দিকে তাকালো, তো ইনায়া নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেঁচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। দোতলায় যাওয়ার জন্য উঠতে থাকে। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরা মনে হলো এই ঘর একটা ভুতুড়ে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢুকিলে এত অন্ধকার করে রাখার কি মায়েরা বিরক্ত লাগলো। তার কি সুন্দর 0 বাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলে অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইটার তাক করে রাখে। ইরফানের খালি ফিট মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গেলে সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা ঠেলে উল্টো হয়ে শুয়েছে। 2 হাত উপরের দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে রেখে ইরফানের মাথায় দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এবার বুঝবে ঠেলা আমাকে কত মার মারলো। গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুলে ধরলো। ডান হাতে কচি 2 হাত স্বাভাবিক ভালোভাবে কাঁপছে ভয়ে। হয়তো মায়েরা ঢোক গিয়ে ক্যাঁচিতে চাপ দিলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানা হাতের কেচির কোণে।
তার গলায় এসে বেঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইটে দেখা যাচ্ছে না। পুরো ঘরবাড়ি ঘুরঘুটে অন্ধকার। মায়েরা পুরো শরীর কাঁদছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপরে 100 কেজি বালির বস্তা ধরে আছে। আবারও এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলো ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরা রাত্তার পানি শুকিয়ে যায়। মন বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেল আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, এখানে কেন এসেছো? ওয়াই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুঝে নেয় আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুলও সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে। ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়েরা মুখের দিকে গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়েরা এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে চট করে বলল, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি। আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে, দোয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছে কাঁচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপরে। মায়েরা এসব দেখলো না, তার ফোনের খোঁজও করলো না। সব ভুলে সে শুধু এই ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার হাত টেনে ধাক্কা দিলে মায়েরা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরার পেট পেঁচিয়ে ধরে। মায়েরা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের কাছে থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দুটো ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে ক্যাচি তুলে নেয়। মায়েরা সামনে নিয়ে কয়েকবার নাড়াচাড়া করে ক্যাচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে দিয়ে বলে, না, আমার চুল কাটবেন না প্লিজ। আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে। ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মায়েরাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা তুলে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়েরার পিঠে চড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়েরা ইরফানের হাত ততক্ষণে কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোল নেই। মায়েরা এত রাগ লাগলো, হাতে দাঁত বসিয়ে তার হাতের ওপর ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করে বলে, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গুন্ডা বানিয়েছো কেন? ইরফান মায়েরার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান মায়েরার চুলের গোছা ধরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরা ব্যথা পায়, কেঁদে কুটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি। আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়েরার মুখপানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে মায়েরার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়েরা চুল থেকে হাত ছুড়িয়ে নেয়, হাতের ক্যাচি ছুঁড়ে মারে। মায়েরা ছাড়া পেয়েই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট করে না, দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়েরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছনে ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার।
ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখল, বিড়বিড় করে বলল, স্টুপিড বাঁদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কাঁদছে। মায়রা দুই হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা, কথাটা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওইদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলে রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজা হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফানের বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়রা বাম হাতেই কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে চোখ তুলে তাকায়। ইরফান বাবার দৃষ্টি মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভ্রু কুঁচকে বলে, কোন সব? তারেক নেওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। হোস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়েরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্ত মাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে এগিয়ে খানিকটা এসে থমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না? তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটু বাঁধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে, এমন ভাব করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি? সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালের 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে, এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি দেখলে? তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়, উদাম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো, এমন তো নয়। তারেক নেওয়াজ রেগে বলল, আমি মায়েরার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নেওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায়, তবুও ওর সাথেই তোমাকেই থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার দরজা আটকে দেয়। রাগে শরীর রিরি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার 2 গালে ঠাঁটিয়ে দুটো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়েরার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ঔষধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরে দরজা খুলেই মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়, ইরফানের দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এ টেস্ট ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। যাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে যাহারা সেদিন ভালো যেত না।
কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখতেও। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারা ছোট্ট দুনিয়া, হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়, এইচএসসির পর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সে এই ভার্সিটিতে চান্স পেয়ে যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতির এক ছোট্ট একটা মেয়ে সে থাবা বসালো, ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারা কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে। মেয়েটার সামনে ফোপায়, বাসা থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎই সে বউ নিয়ে সংসার করছে। জাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে, মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আটকে ওঠেন। জাহারা বিছানার কোণায় চুপ করে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুপিয়ে ওঠে, আবারও কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায়, অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বললেন বুঝলেন না, দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে হবে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না, ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসেন। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনলো না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়েই গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায়। এবার মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমিই বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভ্রু কুচকে জাহারার দিকে তাকায়, এগিয়ে এসে জাহারার পাশে বসে। জাহারা মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধ হয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিলেন। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এই নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবে, জাহারা তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল, অন্তত মায়েরার চেয়ে তো 1000 গুণ ভালো মেয়ে জাহারা, কিন্তু তার তো কিছুই করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা।
জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। জাহারার হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল, জাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবারও জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেরে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতরে চলে যায়। ইরফান, জাহারাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটিতে তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল, মায়ের কথায় পা থেমে যায়। হাতে ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। যারা খাবার টেবিলে বসেছিল, ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়ল, ভ্রু কুঁচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিকে ওদিকে দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি করে থাপ্পড় দিবে নাকি, এটা ভাবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, সে তো করে এই হুতুম প্যাঁচার চোখ কানা করে দিই। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ইডিয়েট। ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে, জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে। নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি রুমা নেওয়াজ মায়েরার দিকে মনোযোগ দিল না। জাহারা পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়া আপুর কলেজে যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে, তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। যাহারা চোখের পানিতে টইটুম্বুর, সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গিলে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। যাহারা আধো খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়, কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখলো। রুমা নেওয়াজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নেমে আসে। রুমা নেওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমা নেওয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাতে ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার কথায় তার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনি এত ভালোবেসে বলছে। জাহেরা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নেওয়া জোর করে জাহারার হাত থেকে ব্যাগ নিয়ে বলল, আমার কথাও শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচ করে আছে, চোখের কোণে পানি।
জাহিদ তার বোনের ব্যাপারটা বুঝলো না। খালামণি যেহেতু ওকে আটকেছে, আজ আর যেতে হবে না। রোমানা জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশের চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিটু ভাই। মায়েরা খাবার খাওয়ার রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মাইরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি বুঝলে। মায়েরা কিছু বললো না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়েরা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা? ইয়া। জাহিদের নাট ছিটকানো মায়ের পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটা সবাই এমন করে কেন, ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে, জাহিদ। মায়েরা, জাহিদ, ইনায়া তিনজনই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গিলে। কাল সারাদিন কাপড় আয়রনের দোকানেই কেটেছে, আজ আবার কি? মায়েরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই, বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। মনে হচ্ছে আসবে আর টুক করে মায়েরাকে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়েছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো, এক পা ভাঁজ করে চেয়ারের ওপর উঠিয়ে আরেক পা বুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বাসর সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলল, ওকে কিউটি ভাই। মায়েরা ইরফানের দিকে তাকালো, দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে দ্রুত পায়ে এদিকে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতেই এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ দাঁড়িয়ে না বুঝলো না মায়েরার কাণ্ড, তার ভাই বা এভাবে কেন আসছে। ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত করে চেপে ধরে। মায়েরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, এখন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝলো না। পেছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? সারো কিটু ভাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের এমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয়। মায়রা কয়েকবার পিছিয়ে যায়, হাতটাও উল্টো পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতের হাতটা একটু বুলালো। ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়রার চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, ভীত স্বরে কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করেছি আমি? বললাম তো আমার চুল কাটবো না। ইরফান মায়রার দিকে এগিয়ে আসলো। মায়রা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়রা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল কাটবেন না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়রার দিকে আবারও খানিকটা এগিয়ে আসলে মায়রা ভয়ে তার দুই গালে হাত দেয়। কান্না মাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়রার গলা থেকে ওড়নাটা টেনে দিয়ে নিয়ে নেয়। মায়রা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখভাবে মায়রার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়রা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেয়াদ্দব লোক।
বিড়বিড় করে বলে। মায়েরা খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন? অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে হাতে মায়রার মাথায় পেছনের একগুচ্ছ চুল মুঠো করে ধরে মায়রার মৃদু আন্তনাদ করে ওঠে। আহ, ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়, মায়রাকে বিছানার উপর হয়ে পড়ে যায়। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়, মায়রা বিছানার উপর হয়ে পড়ে যায়। ইরফানের হাতে ওড়না মায়রার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে যায়, খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে, নিজের উপরে পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে গড়বন্দি হয়ে বসে থাকবে, অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওই পাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগের দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে তার, অর্ধেক নুডলস সেখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে বলে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার তাকে ঘর বন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে। ইনায়া আর জাহিদ দুজনেই হাঁ করে চেয়েছিল মায়ের ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নেই। ফার্স্ট জাহিদ 2 মিনিট কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করেছে এই কাজ করেই সে বাড়ি থেকে চলে যাবে। কি রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করে যাচ্ছে, এর চেয়ে নিজের বাড়িতে গিয়ে শুয়ে ঘুম পারুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রুকুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ডান্স করে আসছি। লাগবে না। জাহিদ নিজে দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে, টি শার্টও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হবো আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না, গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে, আজ সোজা লেবার। জাহিদের পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করছে, বড় ভাইয়ের মুখের উপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিট চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দেবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতে ঢুকবে না, ওই দিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব হচ্ছেটা কি তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করলে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি। গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকানো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে যাওয়া ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়েছে সে এই কাজ করবে, এভাবে ফকির কামলা যাই লাগুক।
সে বেশেই সোজা তার বাড়িতে চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে যা স্বীকার হচ্ছে না, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি আমার সেথায় যাইতে কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম নাই। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। সে জানে এইটা কে দিয়েছে, এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো। চিন্তায় তার মাথায় ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সামনে তার যে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনিয়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন ধরনের চকলেট পায়, সাথে একটা চিরকুট। সেখানে লেখা, You are my little queen. I'm back. মায়েরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মায়েরা ভ্রু কুঁচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মায়েরার দিকে এগিয়ে দিলে মায়েরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মায়েরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না। কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মায়েরার মুখে হাত দিয়ে বলল, একটা ছেলে তোমাকে ডিস্টার্ব করছে, দাঁড়াও আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে, তুমি যাবে ভাইয়ার কাছে? মায়েরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে, বুঝলে? থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো, সত্যি? ভাইয়ার ফ্রেন্ড। মায়েরা বিছানার ওপরে পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনা একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মায়েরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে, উঠবিকে ভেতরে ভেতরে পছন্দ করো, ওপরে উপরে ভাব দিচ্ছ। মায়েরা কথায় ইনা থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মায়েরা। মায়েরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে? আসলে লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায় অবাক হয়ে তাকায় মায়েরার দিকে, চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো গম্ভীর, ভাইয়াকে মানায় কিন্তু পরকে না। মায়েরা হেসে বলল, ওদের মন ভালো হয়। ইনায় ভ্রু কুচকে বলল, তুমি কিভাবে জানলে? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথেই কেন এমন করে বুঝি না। মায়েরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত নয়, আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়েরার কথা শুনি না অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়া চোখ ভিজে গিয়েছে মায়েরার কথা শুনে, মৃদু স্বরে বলে, তুমি নিজ ইচ্ছে বিয়ে করেছিলে ভাইয়াকে? মায়েরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য, কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো, কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50 কি 60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি, তুমি কিছু মনে করো না মাইরা, ভাইয়া এমনিতে খুব ভালো, শুধু তোমার ক্ষেত্রে কেমন যেন বুঝতে পারছি না। মায়েরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? নেয়া চুপ করে রইল। মায়েরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি?
তুমি পারমিশন কেন নাও মাইরা? বড় বোন বলো অথচ পর্দের মতো আচরণ করো। মায়েরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলল, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছবে না। না থাকলে তোমার কান টানবো। তুমি বড় বোনের কানমোলা খাবে। মায়েরা হাসতে লাগলো। ইনেয়াও হাসলো মায়রার দিকে তাকিয়ে। মায়রার মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে। মায়রা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মায়রাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মাইরা? মায়রা মনমরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মায়রার বই নিয়ে উল্টে পাল্টে দেখলো, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে। জাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মায়রা ভ্রু কুচকে বলল, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার না। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে। নো প্রবলেম, এসো। না না আপু, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলল, মাইরা, ভাইয়া কিছুই বলবেন না। উল্টো তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মায়রা বিছানা থেকে নেমে বলল, তুমি তোমার ভাইকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমার, ওয়েট। এরপর 2 হাত কোমরে রেখে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাতে উঁচিয়ে গম্ভীর মুখে অ্যাক্টিং করে বলে, ব্লা 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 স্টুপিড, ব্লা 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 ইডিয়েট, ব্লা 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 ইডিয়েট, ব্লা 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 স্টুপিড। বুঝেছো? স্টুপিড। ইনায়া চোখ বড় বড় করে মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। ইনিয়া তবদা খেয়ে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে, এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো, বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথাই বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনটাই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার, অনুভূতি নেই। শোনো, সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আউ করে, এই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনার চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মায়রা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিলে বলে, তোমার পিছনে ভাইয়া। ইনায়ার কথা শুনে মায়রার মুখ শুকিয়ে যায়। মুহূর্তে এই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো তার থেকে 2 হাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মায়রার পানে গভীর গলায় বলে, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মায়রার 2 হাত 2 গালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো। ইনায়ার দিকে তাকিয়ে বলে, ফাইজের কল রিসিভ করবি। ইনায়া মাথা তুলে নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে পড়ল। ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? না আপু। ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। মা কথাটা বলে গটগট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মায়রার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দিবে। মায়রা মাথা 2 দিকে নাড়িয়ে বলে, শুনলে না, তোমার ভাই আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলল, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দিবে এজন্য যেতে বলেছে, মারলে এখনই মারতো। মায়রা ভাবলো তাও ঠিক। এরপর ইনায়া হাত ধরে বলল,
তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইনায়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়রা। ইনায়া দরজা খুললে দিচ্ছে না, নিজেও খুলছে না। মায়রা তখনকার তার লম্বা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। ওইদিকে মায়রা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে এমন মনে হচ্ছে। মায়রার পাশে বসার সুযোগ তার হবে না, এমন তাকে ঘুমাতেও হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরে দরজা বা হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মায়রাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মায়রা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মায়রা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের ওপর। মায়রা পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনিয়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো? স্টুপিড। মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মায়রা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মাগে চুমুক দেয়, কিছু বলে না। মায়রার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিচ্ছু হবে না। এই গুন্ডার কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়। মায়রা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মায়রা এগিয়ে গেল। সোফার ছোট্ট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মায়রা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি, এর পেছনে একটা মহৎ কারণ আছে। আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দেইনি। ইরফান বিরক্ত হয়ে মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর আর তুমি ফাজলামো করছো এখানে। ইরফানও ধমকে মায়রা কেঁপে ওঠে। এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে যে ফাজলামো করছেন। ইরফানের আগে হাতের বই ছুঁড়ে মারলো। মায়রা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বা হাতে ঘাড় ডলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুব শান্ত কণ্ঠে বলল, সিট। মায়রা ঢোক গিলে আবার আগের জায়গায় বসে। মুখে হাত দিয়ে আছে, কথা বলা যাবে না। সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন দেয়, সাথে একটা খাতা মিলে মায়রাকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝানো শুরু করলো। মায়রা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মায়রা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়েই বিড়বিড় করে, পুরো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সবসময় ইরফান মায়রার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মায়রা একা একা বিড়বিড় করতে দেখে রেগে পুম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে আর এ একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন? মায়রা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না। মায়রা আড়াআড়িভাবে 2 হাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মায়রা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি। তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি? মায়রার খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মায়রা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকেই চেয়েছে। মায়রা জিভ পিছিয়ে ঠোঁট ভিজিয়ে উঠে বলে, বিসমিল্লাহ। ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়রা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম, শুনুন আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখজোড়ার এক টিচার আর স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এইভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে।
এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মায়েরা ঢোক গিল আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময় স্টুডেন্ট। ইরফান ডান হাতে মুষ্টিবদ্ধ করে রেখেছে, স্বাভাবিকভাবে শক্ত করে রেখেছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি। আর বিজ্ঞান মানেই যুক্তি, যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না, আমিও বলিনি। ইরফান রেগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের ওপরে একটা পাঁচ মারে। মায়েরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রেগে মাথার চুল টেনে ধরলো, আর নিতে পারছে না এই বাচালকে। মায়েরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে গেছে, অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মায়েরার পেছনে গিয়ে দাঁড়ায়। মায়েরা বুঝতে পারে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখেই মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মায়েরা ইরফানের লাল লাল চোখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মায়েরার হাত টেনে ধরে এনে জোর করে সোফায় বসালো। এরপর মায়েরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের ওপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মায়েরার মুখে লাগিয়ে দিল। মায়েরা বাধা দিতে চায়। ইরফান মায়েরার দুই হাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মায়েরা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্তভাবে বলেন, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মায়েরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটায় তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি স্টুপিড? মায়েরা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মায়েরার মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মায়েরাও আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটির ক্লাস শেষে ফারহা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসেন। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারহাকে দেখে সালামের উত্তর দেয়, অতঃপর বলে, ফায়াজ কোথায়? ফারহা মাথা নাড়িয়ে বলে,